স্বাগতম তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম উম্মে হাবিবা। কেমন আছো? তো আজকে আমরা ক্লাস 4 শুরু করব বল অধ্যায়ের উপরে। আজকে এটা আমাদের নতুন অধ্যায়। তো তোমরা সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গুড। পড়াশোনা কেমন হচ্ছে? গুড। সবারই অবস্থা ভালো দেখতেছি। তো চলো আমরা আজকে বল অধ্যায়টা শুরু করি। তো এই বল অধ্যায়ে আমরা কি শিখবো? আমরা জড়তা নিয়ে কথা বলবো, নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে কথা বলবো, বল নিয়ে কথা বলবো, প্রকৃতির মৌলিক বলগুলা কি সেগুলো নিয়ে কথা বলবো। তেমন আবার প্রকৃতির মৌলিক বল কত প্রকার কি সেটা নিয়েও আলোচনা হবে। যেমন মহাকর্ষীয় বল, তড়িৎচৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সাম্য অসাম্য বল, নিউটনের দ্বিতীয় সূত্র। মানে আজকের আলোচনার টপিক আমাদের এতটুকুই। তো এখানে তোমরা সবাই জড়তা দেখতে পাচ্ছ। জড়তাটা কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। যেমন এখন শীত চলতেছে। শীতে তুমি যখন লেপের নিচে থাকো বা কম্বলের নিচে আছো, তোমার কি কম্বল থেকে বের হওয়ার কোনো ইচ্ছা হবে না। তুমি যে কম্বলের নিচে আরামে আছো, তুমি আরামেই থাকতে চাবা, তুমি কষ্ট করে বের হতে চাইবা না। তো এই যে প্রকৃতির যে একটা নিয়ম আছে যে কোনো একটা স্থির বস্তু ও সবসময় স্থির থাকতে চাবে, বা কোনো গতিশীল বস্তু ও সবসময় গতিশীল থাকবে যদি কোনো বাতাসের বাধা না থাকে, বা কোনো কিছুর বাধা যদি না থাকে সে চলতেই থাকবে। এই যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। এখন জড়তা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে যে থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে থাকে আর আমরা যদি হঠাৎ করে পিছনে হিলে যাই, এটা হচ্ছে স্থিতি জড়তা। থেমে থাকা বাস। থেমে থাকা বাস হঠাৎ চলছে। তুমি বসে আছো, হুট করে দেখবা যে তুমি পিছে চলে গেছো। কেন? বাসটা হঠাৎ করে চলতে শুরু করছে। এই যে তুমি স্থির ছিলা, তুমি স্থিরই থাকতে চাইছিলা। কিন্তু বাস কি? নড়া শুরু করছে। তখন তুমিও পেছন দিকে চলে গেছো। আবার গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে যে চলন্ত বাস। তুমি বাসের মধ্যে চলতেছো। তুমি মনে হচ্ছে যে বাস চলতেছে, তুমি স্থির আছো, কিন্তু জানলা দিয়ে বাইরে তাকায় দেখতেছো যে যা কিছু আছে সব পিছনের দিকে চলে যাচ্ছে। তোমার মনে হচ্ছে বাইরের জিনিস সব গতিশীল। তো এই চলন্ত বাস যখনই থামবে, তখন কি হবে? তখন তুমি সামনের দিকে হেলে পড়ো। কেন হেলে পড়ো? এই যে চেয়ারটা থাকে না? এই চেয়ারের সাথে যে তোমার মাজার নিচের যে অংশটা সেটা লেগে থাকে। ও স্থির হয়ে গেছে। কিন্তু তোমার যে উপর আপার বডি যেটা, সেটা কি হইছে? সে তো থামেনি। সে কি? চলতেই আছে। তার ভিতরে একটা গতি জড়তা আছে চলার কারণে। তো ওই গতি জড়তার কারণে তোমার আপার বডি যেইটা, সেইটা সামনের দিকে ঝুঁকে পড়ে। আর এটা হচ্ছে আমাদের গতি জড়তা। তোমরা কি বুঝছো? ওকে, জি বুঝেছি। ওকে, ভেরি গুড। এখন ভর জিনিসটা কি? ভর জিনিসটা হচ্ছে জড়তার পরিমাপ।
যে বস্তুর একটা জড়তা সেটা কতটুকু হবে ওটা নির্ভর করে তার ভরের উপরে। কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে। যেমন ধরো যে একটা সাইকেল ও চলতেছে আর তার পাশে একটা সাইকেল ধরো ১০ কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। তার পাশে আরেকটা ট্রাক ১০ কিলোমিটার পার আওয়ারেই চলতেছে। এখন কোনটাকে থামাতে তোমার বেশি কষ্ট হবে? সাইকেলকে তো ধরো হাত দিয়ে থামানো যাবে। কিন্তু যেই ১০ কিলোমিটার পার আওয়ার বেগে যে ট্রাকটা আসতেছে, ওটাকে যদি তুমি ধরতে যাও তোমার অনেক বেশি শক্তি খরচ করতে হবে। অনেক বেশি বল প্রয়োজন। কেন বেশি বল প্রয়োজন হচ্ছে? কারণ ট্রাকের ভর সাইকেলের ভরের থেকে বেশি। আর ট্রাকের ভর বেশি হওয়ার কারণে ট্রাকের জড়তাটাও বেশি হয়ে যাচ্ছে। অনেকটা ভরবেগের সাথে তুমি তুলনা করতেই পারো। যে তার ভর বেশি এজন্য সে মানে তার ভিতরকার জড়তা বেশি। তাকে থামাতে বেশি ফোর্স লাগতেছে। এইরকম। তো জড়তা শুধু একটা সংজ্ঞা না, জড়তাটা হচ্ছে একটা পদার্থের মৌলিক ধর্ম। প্রত্যেকটা পদার্থের ভিতরেই একটা জড়তা থাকে। যে তার ভরের কারণেই সেই জড়তাটা আসে। তার ভর এখন যত বেশি হবে, তার ভেতরের জড়তাও তত বেশি হবে। তো তোমাদের জন্য আজকের ১ম প্রশ্ন, জড়তাটা কি? এটা কি প্রাকৃতিক ঘটনা? নাকি পরিবর্তনের জন্য বলের প্রয়োজন? মানে পরিবর্তন করার জন্য, জড়তা পরিবর্তন করার জন্য বলের যতটুকু বলের প্রয়োজন সেটাই কি জড়তা? নাকি ওজন দ্বারা পরিমাপ করা হয়? বলো কোনটা হবে? জড়তা কি প্রাকৃতিক ঘটনা? নাকি পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হয়? নাকি ওজন দ্বারা পরিমাপ করা যায়? জড়তা কোনটা? ১-২, ১-৩, ২-৩ নাকি ১-২-৩? তোমরা অ্যান্সার করো। কি মনে হয়? জড়তা কি? জড়তা অবশ্যই প্রকৃতিতে সকল বস্তুর জড়তা রয়েছে। তার মানে ১ম টা কিন্তু সঠিক। ২য় যেটা পরিবর্তনের জন্য বলের প্রয়োজন। হ্যাঁ, যদি আমি বেগ দেই বা বল প্রয়োগ করি তার যদি গতির পরিবর্তন হয়, তাহলে তো তার মধ্যেকার জড়তাও বাড়তেছে কারণ তার ভরবেগটা বাড়বে। তো এটা পরিবর্তনের জন্য কি বলের প্রয়োজন হচ্ছে? হচ্ছে। এটা কি ওজন দ্বারা পরিমাপ করা যায়? ওজন দ্বারা পরিমাপ করা যায় না। আমরা জানি যে এটাকে পরিমাপ করতে হলে আমাদের ভর লাগে। যে কোনো বস্তুর ভর যত বেশি আর ওজন যেকোনো জায়গায় যেকোনো রকম হতে পারে। তো ওজনের সাথে এর কোনো সাথ নেই। এটা রাজশাহী বোর্ড ১৭ সালের কোয়েশ্চেন। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? ১ এবং ২। অ্যান্সার এ ১ এবং ২। তারপরে আসে আমাদের বিজ্ঞানী নিউটন বাবা। নিউটন বাবার ৩ টি সূত্র। নিউটন বাবা আমাদের ৩ টা সূত্র দিছে। তার মধ্যে ১ম সূত্রটা হচ্ছে, যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আরে এটা তো আমি জানতামই না। হায়, হায়! স্থির বস্তু সবসময় স্থিরই থাকবে? মানে আমার বৈদ্যুতিক খুঁটি বা আমার ঘরে যে ফ্রিজ আছে ও এক জায়গাতেই দাঁড়ায় থাকবে এটা তো আমি জানতাম না। ধন্যবাদ নিউটন দাদা, ধন্যবাদ। তো কি বলছে সে? সে বলছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। কিন্তু প্রকৃতি থেকে আমরা এটা দেখি? আমরা দেখি যে একটা গাড়ি চলতেছে, চলতে, চলতে হুট করে সে থেমে গেল। সে কি সমবেগে চলল? সে তো সমবেগে চলল না। কেন সে সমবেগে চলেনি? কারণ হচ্ছে এখানে বাতাসের বাধা আছে। যে মাটির উপর দিয়ে যাচ্ছে সেই মাটিরও একটা বাধা আছে। কি বাধা? সেটা হচ্ছে ঘর্ষণ বলের কারণে যে বাধাটা আসে। এই অধ্যায়ে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। ওটা নেক্সট ক্লাসে। তো যদি বাতাসের বাধাটা না থাকে, যেমন টেলিস্কোপ বা স্যাটেলাইট যখন মহাকাশে আমরা পাঠিয়ে দিই, তারা একটা সমবেগেই চলতে থাকে। তারা একবার যে গতি নিয়ে মহাকাশে যায়, সেই গতিতেই চলতে থাকে। কারণ মহাকাশে অন্য কোনো কিছুর বাধা নেই। সে চলতে থাকবে তো চলতেই থাকবে যতক্ষণ সে কোনো জায়গায় ধাক্কা খাচ্ছে না বা কোনো কিছু তাকে বাধা দিচ্ছে না। ততক্ষণ সে চলতেই থাকবে। মহাকাশে সে থামবে না। সে যে যাওয়া শুরু করছে ২ মিটার পার সেকেন্ড বেগে, সে ২ মিটার পার সেকেন্ড বেগেই যেতে থাকবে। কারণ ওখানে কোনো ফ্রিকশন নাই বা অন্য কোনো বাধা নাই। নিচে কি বলা হয়েছে? বলা হয়েছে যে বস্তুর এই যে ধর্ম, সে স্থিরই থাকতে চাবে বা চলতে থাকলে সে চলতেই থাকবে। এই যে ধর্ম, এটাই জড়তা। তো আর এখানে কিছু ইম্পোর্টেন্ট কথা বলা আছে যেটা তোমাদের ১ম অধ্যায়ে ছিল।
যে বেগ হচ্ছে কি একটি ভেক্টর রাশি, তাই সমবেগ মানে দিক পরিবর্তন হবে না। এমসিকিউ যদি বলে সমবেগ মানে কি দিক পরিবর্তন হবে কিনা, তাহলে বলতে হবে যে হবে না। আর বেগ কি একটা ভেক্টর রাশি। আর বাস্তব জীবনে যেটা কেবলই বললাম, ঘর্ষণ এবং বাতাসের বাধার কারণে বস্তু থেমে যায়। যদি বাতাসের বাধা বা ঘর্ষণ না থাকতো, তাহলে কি হতো? বস্তু চিরকাল চলতেই থাকতো। ওকে, ওয়েলকাম নুহুর, কেমন আছো? ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ের ধারণা পাই। একটা ধারণা হচ্ছে জড়তা। জড়তাটা কি ছিল? স্থির বস্তু সবসময় স্থির থাকবে, আর চলন্ত বস্তু সবসময় চলতে থাকবে। তো এটাই হচ্ছে আমার জড়তা। আবার এই জড়তাকে, যে এই যে বললাম আমরা, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ বল প্রয়োগ করব না। তো এইটার কনসেপ্ট কি দেয়? এটা আমাদেরকে বলের কনসেপ্ট দেয় একটা। কিসের কনসেপ্ট দেয়? একটা বলের কনসেপ্ট দেয়। আর একটা কনসেপ্ট দেয় জড়তার কনসেপ্ট। এটা তোমরা মনে রেখো। কি দেয়? একটা হচ্ছে বলের কনসেপ্ট, আর একটা জড়তার কনসেপ্ট। তো এখান থেকে যে বলের কনসেপ্টটা আসে, আমরা তো জড়তা কাকে বলে সেটা জানলাম। এখন বল কাকে বলে? তো বল হচ্ছে যে বাহ্যিক প্রভাবের কারণে বা ক্রিয়ার কারণে কোনো স্থির বস্তু সবসময় স্থির থাকবে না। মানে সবসময় হচ্ছে গতির পরিবর্তন হবে। যে বাহ্যিক ক্রিয়ার কারণে স্থির বস্তু গতিশীল হয় বা গতির পরিবর্তন করে অথবা করতে চায়, এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটাই হচ্ছে বল। মানে বল হচ্ছে নাছোড়বান্দা। ওর ধান্দাই হচ্ছে যে ও একটা স্থির বস্তুকে গতিশীল করবে বা গতিশীল বস্তুর গতি হয় বৃদ্ধি করবে, নাহলে গতি কমায় দেবে। তো সেই হচ্ছে বল। তো এখন এই বলের আবার কয়েকটা প্রকারভেদ আছে। তাও প্রকৃতিতে তো আমরা বিভিন্ন ধরনের বল দেখি। কিন্তু এটা মাত্র ৪ টা মৌলিক বলের বহিঃপ্রকাশ। তো কি সেই বল? সেই বলের একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা তড়িৎচৌম্বক বল, একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা সবল নিউক্লিয় বল। এগুলার বাংলার সাথে ইংলিশটাও যাতে তোমরা একটু মনে রাখো, যে মহাকর্ষ মানে গ্র্যাভিটেশন, তড়িৎচৌম্বক বল মানে ইলেক্ট্রোম্যাগনেটিক, দুর্বল নিউক্লিয় মানে উইক ফোর্স, আর সবল নিউক্লিয় বল বলতে স্ট্রং ফোর্স বোঝায়। মাঝে হইতে পারে যে ডিরেক্ট ইংলিশ লিখে দিল, বাংলা লিখলো না। সো মাঝে তোমাদের এই প্রত্যেকটা শব্দের ইংরেজি টার্মও জানে রাখা ভালো। এইচএসসি তে তোমাদের কাজে লাগবে। কারণ যেহেতু আর কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে, তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো জানা দরকার। তোমরা এসএসসি তে যদি নিজের বেসিক ক্লিয়ার করে যাও, এইচএসসির পড়াশোনা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর হয়তো তোমাদের মধ্যে অনেকে এইচএসসির পড়া শুরুও করে দিছে, বলা যায় না। ওকে, এখন যেটা আসে, বলের একটা প্রকারভেদ হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন। তো এই সৃষ্টি জগতে মানে এই ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা বস্তুই তার ভরের কারণে একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ করতেছে। এটাই হচ্ছে আমার মহাকর্ষ বল। যে আমার যে ভরটা আছে, আমি ধরো ঢাকায় বসে আছি বা রাজশাহীতে বসে আছি। এখান থেকে আমার থেকে ৭০০ কিলোমিটার দূরে আরো একজন মানুষ বসে আছে। আমার ভর আর তার ভর কিন্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। কিন্তু সেইটা নাকচ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে পৃথিবী আছে, এই পৃথিবী আমাদেরকে টেনে রাখছে। পৃথিবী আমাদেরকে টেনে রাখছে কি বল দ্বারা? তার ভিতরকার যে মহাকর্ষ বল। কারণ পৃথিবীর ভর কিন্তু অনেক বেশি। পৃথিবীর কিন্তু অনেক বেশি ভর। তার ভরের কারণে সে কি আমাদেরকে ধরে রাখতে পারতেছে। এই যে ভরের কারণে তাদের মধ্যে যে একটা আকর্ষণ বল আসে, এই আকর্ষণ বলটাকে আমরা মহাকর্ষ বল বলি। আর ২টা বস্তুর মধ্যে যখন একটা পৃথিবী হবে, তখন আমরা এই মহাকর্ষ বলকে কি বলবো? অভিকর্ষ বল বলবো। তো কোয়েশ্চেনে যদি বলা থাকে যে অভিকর্ষ বল কোনটা? এটা কি গাড়ি আর পেন্সিলের মধ্যে হয়? নাকি পৃথিবী আর মানুষের মধ্যে হয়? তো অ্যান্সার কি হবে? পৃথিবী আর মানুষের মধ্যে হয়। অভিকর্ষ মানে মহাকর্ষকে আমি অভিকর্ষ তখনই বলবো, যখন আমার একটা বস্তু পৃথিবী হবে আর একটা যেকোনো বস্তু হলেই হলো। কারণ পৃথিবী সকল বস্তুকেই মহাকর্ষ বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে। এখন একটা ধূমকেতু হতে পারে, সেটা চাঁদ হতে পারে, সেটা সূর্য হতে পারে। তাদের মধ্যে একটা আকর্ষণ বল আছেই। তো এই যে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল, এটা কি করে? আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রাখছে। এই কারণেই হচ্ছে নিউটনের মাথায় আপেল পড়ছিল, আর সে আমাদের মাথার উপরে এতগুলো সূত্র দিয়ে দিছে। যে নাও এখন তোমরা পড়ো, আমি গেলাম। ওর বয়স ২৬ হয়ে গেল আর সে চলে গেল। তো এর কারণেই হচ্ছে আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। আমরা কেন নিজেদের ওজন বুঝতে পারি?
এই তো আলহামদুলিল্লাহ সিনুহুর, তুমি ভালো আছো? ভেরি গুড। চলো পড়াশোনা করতে থাকি। পড়াশোনা তো ভালো চলতেছে না? আচ্ছা, আমার হচ্ছে যে ক্লাসটা নিচ্ছি না, যে আমার ক্লাসে 15 থেকে 20 সেকেন্ডের মতো একটা ল্যাগ আছে, যে আমি 15 সেকেন্ড পরে চলে গেলাম আর তোমাদের কাছে 15 সেকেন্ড একটু পরে আসে। তো একটু যদি তোমরা ধৈর্য ধরো তাহলে আরামসে পড়াগুলো পড়তে পারবা। আর আমি একটু বড় বিরতি নিব, একটু অপেক্ষা করব, তোমাদের রিপ্লাইয়ের কোনো সমস্যা নাই। ক্লাসের লেনটা একটু বড় হয়, ভালোই লাগে। তো ১-১.৫ ঘন্টা ক্লাস নিলাম, কত ভালো। ওকে। তো এই যে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে কি হয়? পৃথিবীর অভিকর্ষ বলের কারণে আমরা বুঝতে পারি যে আমাদের একটা ওজন আছে। আমরা নিজেদের ভর বুঝতে পারি। আমাদের টেবিল থেকে আমাদের পছন্দের প্লেট পড়ে যায়, ভেঙে যায়, আমাদের বুকে ব্যথা লাগে। তো এগুলা কেন হয়? পৃথিবীর যে অভিকর্ষ বল সেটার কারণে হয়। তো তারপরে আরেকটা বল আসে, সেটা হচ্ছে তড়িৎচৌম্বক বল। তো তড়িৎচৌম্বক বলটা কি? যখন কোনো বস্তুর মধ্যে আধান থাকে বা চার্জ থাকে, তার মধ্যে প্রোটনের থেকে ইলেকট্রন বেশি বা ইলেকট্রন থেকে প্রোটন বেশি, ওর মধ্যে চার্জ অনেক, অনেক চার্জ। তো তখন তারা একে অপরকে একটা আকর্ষণ বা বিকর্ষণ করে। তোমরা তো পড়ছোই যে পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ হলে একটা আরেকটাকে বিকর্ষণ করবে। আর পজিটিভ নেগেটিভ চার্জ হলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎচৌম্বক বল। তো এর কিছু বৈশিষ্ট্য আছে ইম্পর্টেন্ট। যেমন এটা হচ্ছে মহাকর্ষ বল, বা পৃথিবী যে বল ধরে টানতেছে সেটার থেকে শক্তিশালী। আমাদের মহাকর্ষ বল হচ্ছে বলতে পারো যে সব থেকে দুর্বল বল যদি কোনোটা হয়, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো এই তড়িৎ চৌম্বক বল, তারপরে দুর্বল বল, দুর্বল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল, এগুলোর থেকে এগুলো হচ্ছে মহাকর্ষ বল থেকে বেশি শক্তিশালী। মানে পুরা সমস্ত পৃথিবী, তোমাদের বই লেখাই আছে যে, বা ছোটবেলা আমরা খেলতাম, ছোট, ছোট কাগজের টুকরা করলাম। চিরুনির সাথে আমাদের মাথাটা ঘষলাম, ঘষে ওই কাগজের কাছে যদি নিয়ে যাই, দেখি যে কাগজগুলো চিরুনির সাথে চলে আসতেছে। মাটিতে থাকতেছে না, সে উপরে চলে আসতেছে। কিছু একটা তাকে টানতেছে, চুম্বকের মতো সে চলে আসতেছে। তো এই যে বলটা, এই বলটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এখানে তড়িৎচুম্বক বল। তো যেখানেই একটা কথা মনে রাখবা যে যেখানেই আমার তড়িৎ থাকবে সেখানেই চুম্বক থাকবে, যেখানেই চুম্বক থাকবে সেখানেই আমার তড়িৎ থাকবে। তো এই যে ছোট, ছোট কাগজের টুকরাকে চিরুনিটা কি করলো? নিজের দিকে টেনে নিল। কিভাবে সে পারল? তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে সে পারছে। তো এখন এই যে ছোট কাগজের টুকরাটা আছে, এই টুকরাটা নিচে কেন ছিল? সে ছিল কারণ পৃথিবী তাকে নিজের দিকে ধরে রাখছে। কারণ পৃথিবী তার যত শক্তি আছে, সেই শক্তি দিয়ে কিন্তু কাগজটাকে ধরে রাখছে। আর আমার চিরুনিটা কি করলো? আরামসে তুলে নিল। তাহলে কি আমার মহাকর্ষ বল পারলো? সে তো পারল না। সে তো হেরে গেল। তো এইজন্যই বলা হয় যে মহাকর্ষীয় বল হচ্ছে সবথেকে দুর্বল বল। আর তার থেকে শক্তিশালী হচ্ছে বাকি যত বল আছে সেইগুলা। তো এর যে পাল্লা, পাল্লা বলতে রেঞ্জে কতদূর পর্যন্ত কাজ করবে, এর পাল্লাটা হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত। মানে এর কোনো শেষ নাই। আমি ২০০ কিলোমিটার দূরে রাখি বা ৩০০ কিলোমিটার দূরে রাখি, এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবেই। মহাকর্ষ বলের ক্ষেত্রেও সেম। তুমি যত দূরেই থাকো না কেন, তোমার উপরে মহাকর্ষ বল কাজ করবেই। মানে একটা জিনিস যখন উপরে ফেলে দিবা, মানে উপরে ফিকে মারবা, তখন কি হবে? সেটা নিচে আসবেই। উপরে নিক্ষেপ করলেও সে বস্তুটা নিচে আসবেই। এক্সেপ্ট মুক্তিবেগ। ওইটার কনসেপ্ট আমরা পরে দেখব। মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ। ওকে। এর পাল্লা হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, আর এটা বিদ্যুৎ এবং চৌম্বকত্ব উভয় ক্ষেত্রেই কাজ করে। উদাহরণ কি? প্লাস এবং মাইনাস আকর্ষণ করে, প্লাস প্লাস মাইনাস মাইনাস একে অপরকে বিকর্ষণ করে। তারপর হচ্ছে চুম্বক আর লোহা, ২ টা টুকরা একটা আরেকটা, আমরা চুম্বক দিয়ে খেলি, যে দেখি যে আচ্ছা জানালার সাথে লাগে না, কাঁচের সাথে লাগে না, ও লোহার সাথে লাগে যাচ্ছে, আর এটা তো চুম্বক, সেই তো। আর আছে কি? বৈদ্যুতিক তারে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তোমরা বলতে পারো কি এটা আজব কথা, মানে বৈদ্যুতিক তার দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, চুম্বক কি করতেছে? মেইনলি আমরা যে কারেন্ট তৈরি করি না, তো কি হয়? তো সেখানে থাকে হচ্ছে আমাদের চুম্বক থাকে, কয়েকটা চুম্বক থাকে। এই চুম্বকের মধ্য দিয়ে তোমার তারগুলা বেশি, মানে বারবার যখন যাওয়া আসা করে, তো তখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাই, ওটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ করি। মানে তুমি যদি একটু রিসার্চ করো যে ড্যাম ব্যবহার করে আমরা, মানে হাইড্রো পাওয়ার ব্যবহার করে ইলেকট্রিসিটি কিভাবে তৈরি করি, এটা নিয়ে যদি রিসার্চ করো তাহলে বুঝবা যে আমরা চুম্বক দিয়ে কিভাবে কারেন্ট তৈরি করি, বা কারেন্ট দিয়ে কিভাবে চুম্বকত্ব বৃদ্ধি করি কোনো কিছুর। তো সেইগুলা হচ্ছে
সেই কনসেপ্ট নিয়ে এখানে যদিও আলোচনা করা নেই, একদম একাদশ অধ্যায়ে করা আছে যেটা তোমাদের সিলেবাসে নাই। তো যদি মন চায় তাহলে তোমরা রিসার্চ করে দেখতে পারো যে হ্যাঁ, কিভাবে কারেন্ট আমরা তৈরি করি, কই থেকে আসে। তো তারপরে ৩ নাম্বার যে বল যে টাইপটা সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, মানে উইক ফোর্স। এই উইক ফোর্সটা কি করে? এই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে ক্রিয়া করে। মানে যখন একটা মানে ও চেষ্টা কি করে জানো? ও চেষ্টা করে যে আমার অ্যাটম যেটা আছে, এই অ্যাটমটাকে আমি ভাঙবো। এত সুখে শান্তিতে আছে আমি দেখতে পারতেছি না, আমি এটাকে ভাঙবো। ভাইঙ্গে টুকরা, টুকরা করে ফেলবো। এই দুর্বল নিউক্লিয়ার ফোর্সের কাজই হচ্ছে এইটা। ও হচ্ছে নিউক্লিয়াসকে সুখে শান্তিতে দেখতে পারে না। ও অ্যাটমদেরকে সুখে শান্তিতে দেখতে পারে না। ও চায় যে ভাঙে যাক। তো কি বলা হয়েছে? যে মৌলিক বল পরমাণুর নিউক্লিয়াসে ক্রিয়া করে এবং তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য দায়ী, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তাকে কি বলে? দুর্বল নিউক্লিয় বল বলে। তো এর বৈশিষ্ট্য কি? ও শুধু নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। এই নিউক্লিয়াস বলতে কোষীয় নিউক্লিয়াস না। একটা পরমাণুর ভেতরে যে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যে জায়গায় একসাথে থাকে, ওই জায়গাটাকে আমরা নিউক্লিয়াস বলতেছি। তো এই দুর্বল নিউক্লিয় বলটা শুধু নিউক্লিয়াসের ভেতরেই কাজ করে। সবল নিউক্লিয় বল যেটা আছে, সেও এটার ভেতরেই কাজ করে। আর এর পরিসর অনেক ছোট। মানে তুমি বুঝতেই পারতেছো একটা অণু পরমাণুর ভিতরে কাজ করতেছে। মানে এর পাল্লা তো অনেক ছোটই হবে। সে তো অত বেশি দূর পর্যন্ত কয়েক কিলোমিটার ধরে কাজ করতে পারবে না। সে কয়েক ন্যানোমিটার বা আরো ওর থেকেও ছোট, যত ছোট আমরা দেখতে পারি একদম সেইরকম। ঐরকম একটা পাল্লাতে বা রেঞ্জে সে কাজ করে। রেঞ্জ বলতে বোঝায় যে সে কত দূর পর্যন্ত কাজ করতে পারে, তার ক্ষমতা কতখানি। যে আমি আমি তোমাকে দেখে নিবো কিন্তু আমার বাড়ির দরজা পর্যন্তই। এর বাইরে আমি আর নাই। তাইলে তো হলো না। এইরকমটা। তো শক্তিতে কি? শক্তিতে হচ্ছে তড়িৎচুম্বক বলের থেকে এ দুর্বল। মানে শক্তিতে আমি বলছি যে মহাকর্ষীয় বল আমার দুর্বল। এখন আবার তড়িৎচুম্বক বল কি? মহাকর্ষ বল থেকে শক্তিশালী। আবার এই যে দুর্বল নিউক্লিয় বল, ও মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু তড়িৎচুম্বক বল থেকে দুর্বল। এরকমটাই। তো আর কি হয়? বিটা ক্ষয় হয়। বিটা কি? বিটা হচ্ছে একটা রেডিয়েশন, যেটা নিয়ে আলফা, বিটা, গামা ৩ টা রশ্মি আছে আলফা, বিটা, গামা রেডিয়েশনের রশ্মি। আ এর মধ্যে বিটা যেই রশ্মিটা থাকে এটা এটার পেছনে হচ্ছে আমাদের এই দুর্বল নিউক্লিয় বলের হাত আছে। তবে ইউরেনিয়াম বা কার্বনের তেজস্ক্রিয় ক্ষয়, সূর্যের শক্তি উৎপাদনের কিছু ধাপেও আমার এই বিটার মানে বিটা বলতেছি দুর্বল নিউক্লিয় বলের হাত আছে। তোমরা বুঝতে পারছো? ওকে, ওকে। তো দুর্বল নিউক্লিয় বলের পরে আসে আমাদের সবল নিউক্লিয় বল। এ হচ্ছে দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। এ হচ্ছে সবথেকে শক্তিশালী মৌলিক বল। এ কি করে? এ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর নিউট্রন আছে না? এইটাকে একসাথে আবদ্ধ করে রাখে। এই সবল নিউক্লিয় বল যদি না থাকতো, তাহলে কখনো কোনো পরমাণু স্থির হতো না। ও ধরো যে ভাঙতেই আছে, ভাঙতেই আছে। কার জন্য ভাঙতে আছে? ও আছে ওই দুর্বল নিউক্লিয় বলের জন্য সে ভাঙতেই আছে। দুর্বল নিউক্লিয় বলকে কে টেক্কা দেয়? দেয় হচ্ছে আমাদের ওই সবল নিউক্লিয় বল। এ কি করে? এ আমার প্রোটন আর নিউট্রনকে বলছে যে, "না, তোরা নিউক্লিয়াসের ভিতরেই থাকবি। এখান থেকে তোমরা সরতে পারবা না।" এর বৈশিষ্ট্য কি? ও হচ্ছে সবথেকে শক্তিশালী বল। ও নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। আর এও কি? যেহেতু অণুপরমাণুতে কাজ করে, অনেক ক্ষুদ্র একটা দূরত্বে বা ক্ষুদ্র একটা রেঞ্জে কাজ করে। তো প্রোটন আর নিউট্রনকে একত্রে ধরে রাখাই হচ্ছে এর প্রধান কাজ। আর এ যদি না থাকতো তাহলে কি হতো? কোনো পরমাণুই স্থিতিশীল থাকতো না। মানে ধরো যে তোমার আমার অস্তিত্বই থাকতো না। এরকম একটা কাহিনী। তো উদাহরণ কি? পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব না হলে ধরো যে আমাদের যে সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, লবণ ভাঙতে, ভাঙতে কি পানি হয়ে যেত না কি হয়ে যেত সেটা আল্লাহই জানে। আর তারপরে আছে পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য আমরা এই সবল নিউক্লিয় বল ইউজ করি। তারপর সূর্যের কেন্দ্রে যে নিউক্লিয়ার বিক্রিয়া তার মধ্যেও এর কাজ আছে। তো এইটাই। উদাহরণগুলো মনে রাখবা আর তার থেকেও বেশি মনে রাখবা হচ্ছে তার বৈশিষ্ট্য কি, কি। ওকে। যদি আমার কথাগুলা স্পষ্ট শুনতে পাও আমাকে বলো। ওকে? বা যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও।
আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? ওকে, নো রেসপন্স। বাপরে ঠান্ডা। আচ্ছা, তো এখানে আমাদের মৌলিক বলগুলোর তুলনা করা হইছে। কিরকম তুলনা? একটা হচ্ছে মহাকর্ষ বল, তার রেঞ্জ কতদূর? তার রেঞ্জ অসীম পর্যন্ত। তুমি এখন যত দূরেই থাকো না কেন মহাকর্ষ বল তোমাকে টেনে ধরবেই। তারপরে আরেকটা আছে আপেক্ষিক শক্তি। আপেক্ষিক শক্তি হচ্ছে যে এর সাপেক্ষে ওই বলের শক্তি কত। এখানে মহাকর্ষ বলকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই। ওইজন্য তার মান ধরছি আমরা ১। এখন এর থেকে দুর্বল নিউক্লিয় বল 10 টু দি পাওয়ার 30 টাইমস স্ট্রং। এখন মহাকর্ষ বল থেকে তড়িৎ চৌম্বক বল 10 টু দি পাওয়ার 36 টাইমস স্ট্রং। আর সবল নিউক্লিয় বল কত? 10 টু দি পাওয়ার 38 টাইমস স্ট্রং। মানে ১০ এর পিছনে ৩০ টা শূন্য। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বল থেকে ১০ এর পিছনে ৩০ টা শূন্য সমান, মানে ০ গুণ বেশি শক্তিশালী। আর এদের পাল্লা এখানে দেওয়া আছে। এটা তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে যে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10 ইনভার্স 18। তড়িৎচুম্বকীয় বলের পাল্লা ও অসীম। কে অসীম? মহাকর্ষ বল আর তড়িৎচুম্বক বল ও হচ্ছে অসীম। আর এই ২ টার পাল্লা তোমার মনে রাখতে হবে। আর কে কোনটার সাপেক্ষে কত গুণ শক্তিশালী এইটা তোমার মনে রাখতে হবে। তাহলেই ধরো যে এমসিকিউ ১-২ মার্ক আসলেও আসতে পারে। তারপরে আমাদের কনসেপ্ট আছে যে সাম্য বল এবং অসাম্য বল। এই ২ টা কি? সাম্য বল হচ্ছে ধরো যে যেকোনো একটা বস্তু আছে। ওই বস্তুর উপরে তো অনেক বল প্রয়োগ হতেই পারে। ধরো যে তোমার হাতে একটা গ্লাস আছে, ওর উপর তুমিও ঘুষি মারতেছো, তোমার ফ্রেন্ডও ঘুষি মারতেছে। মানে একটা কি একটা অবস্থা। তো কি হইছে? একটা বস্তুর উপর একাধিক বল কাজ করতেই পারে। তো ধরো যে তোমার ছোট ভাই বা ছোট বোনকে তুমি ডান কান দিয়ে থাপ্পড় দিছো, তোমার আম্মু এসে তোমার ছোট ভাইকে মানে বাম গালে থাপ্পড় দিছে। তো কি হইছে এখানে? এখানে তোমার ছোট ভাই যে আছে বা ছোট বোন যে আছে, তার মুখ আর নড়ে না, এক জায়গাতেই থেমে গেছে। তো ২ টা বলে সমান হয়ে গেছে। সমান হওয়ার কারণে কি? তার চেহারা কোন দিকে যায়নি, তার চেহারা এক জায়গায় একদম স্টাক। সে আর নড়ে না। এই যে কনসেপ্টটা হলো, এই কনসেপ্টটা হচ্ছে সাম্যাবস্থা। যে যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত একাধিক বলের সম্মিলিত লব্ধি শূন্য হবে, তখন বস্তুটা স্থির থাকবে। আর এটাই হচ্ছে আমার বলের সাম্যাবস্থা। মানে আমার সামেশন অফ এফ, মানে যত বল আছে সবগুলা যদি আমি যোগ করি তাহলে শূন্য হয়ে যাবে। যেমন এইখানে চিত্রে দেখো। এখানে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা পেন্ডুলাম আছে, ওই পেন্ডুলাম দড়ির সাথে লেগে আছে। তো এই যে পেন্ডুলামটা, এই পেন্ডুলামের তো নিজের একটা ওজন আছে, তাই না? নিজের একটা ভর আছে। ভরের কারণে পৃথিবী কি? তাকে নিচের দিকে টানবে। আর কত বলে নিচের দিকে টানবে? এটা টানবে হচ্ছে W=mg বলে। তার ভর, ভরের সাথে কে গুণ হবে? ভরের সাথে গুণ হবে অভিকর্ষ ত্বরণটা। এখন এই ভরের কারণে বা এই ডাব্লুর কারণে আমার পেন্ডুলামের তো নিচে পড়ে যাওয়ার কথা। সে তো নিচে পড়ছে না। সে কি করছে? সে দড়ির সাথে লেগে আছে। এই যে দড়ির সাথে সে লেগে আছে আর সে নিচে যে পড়ে যেতে চাচ্ছে, তাকে পড়ে যেতে দিচ্ছে না। কেন পড়ে যেতে দিচ্ছে না? কারণ এই দড়িটা তাকে এই সমান বলই ধরে রাখছে। এটাকে আমরা টান বল টি দিয়ে প্রকাশ করি। কিন্তু টি ইজ ইকুয়ালস টু যখন ডাব্লু হবে, তখন আমার কি? এই বলটা কি? নড়বে না। নড়বে না, ও এক জায়গায় থাকবে। আমি আছি। আমার উপর কোনো বলই কাজ করতেছে না। তোমরা নিজেদের মধ্যে কাজ সেরে ফেলতেছ। তারপর আরেকটা বল আসে। এটা হচ্ছে অসাম্য বল। এই অসাম্য বল কি? যখন আমার উপরে যত বল প্রয়োগ হচ্ছে বা তোমার ছোট ভাইয়ের গালে যে তুমি থাপ্পড় দিছো, তোমার গায়ের থেকে তোমার মায়ের গায়ের শক্তি বেশি। তো তোমার মা যে দিক দিয়ে থাপ্পড় দিছে, ডান গালে থাপ্পড় দিছে, তোমার ছোট ভাই বাম দিকে নড়ে গেছে। কারণ কি? তোমার মায়ের গায়ের শক্তি বেশি। তো এই যে বল, তোমাদের দুজনের বল যে সমান হলো না, তোমার ভাইয়ের গালটা অন্যদিকে সরে গেল। তো এই বলটা হচ্ছে আমাদের অসাম্য বল। তো যখন লব্ধি শূন্য হয় না এবং বস্তুটির বলের দিকে গতিশীল হয়। যেদিকে বেশি বল থাকবে সেদিকে গতিশীল হবে বা ত্বরণ লাভ করবে। এটাই হচ্ছে আমার অসাম্য বল। ওকে, ভেরি গুড। তো এখানে কি দেখতেছি? যে আমার বই যেটা আছে, বইটাকে আমরা টান করে বেঁধে রাখছি দড়ি দিয়ে। তার উপরে ডাব্লু কাজ করতেছে। আর আমার দড়ি দিয়ে যতই টানি না কেন আমার বইটা সমানই হচ্ছে না।
কারণ কি আমার এই ডাব্লুকে ব্যালেন্স করার জন্য ওইদিকে কোনো ফোর্স ক্রিয়েটই হচ্ছে না, সেইভাবে ক্রিয়েট হচ্ছে না। ওই জন্য কি হচ্ছে, আমার বলটা হচ্ছে সাম্য অবস্থা পাচ্ছে না, সে সমান টান টান হচ্ছে না, ও কি নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? কারণ আমার ডাব্লুর বিপরীতে আমার কোনো বল কাজ করতেছে না। লব্ধি বলের একটা কনসেপ্ট আসে, যেটা ভেক্টর যখন পড়বা তখন তোমরা দেখবা। তো যাই হোক, তোমাদের জন্য সেকেন্ড কোয়েশ্চেন, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা কি 10⁻⁻15, 10⁻⁻14, 10⁻⁻13, নাকি 10⁻⁻12? অ্যান্সার করো। ওকে, একজন উত্তর দিছো এ, 10⁻15। তো কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? তো দেখে আসি সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻15 মিটার। তাহলে 2 এর এই হচ্ছে সঠিক অ্যান্সার। এক কাজ করি, এই অ্যারোগুলো আমি সরিয়ে দিই, তোমাদের পড়ার সময় সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের 2 এর উত্তর হচ্ছে এ, 10⁻⁻15। একক কিন্তু মিটার, ওকে? একক কিন্তু মিটার, সাবধান, সেন্টিমিটার দেওয়া থাকলে মান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আসে আমাদের বিখ্যাত আর সবথেকে জনপ্রিয় সূত্র, F=ma, বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ওকে, তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কোনো একটা বস্তুর যদি ভরবেগ থাকে পি বা এমভি, এইটা কার উপর ডিপেন্ড করবে? বলের উপর ডিপেন্ড করবে, বা এফ সমানুপাতিক এমভি। ওকে, তো বল যত বাড়াবো আমার ভরবেগ তত বৃদ্ধি পাবে, বল যত কমাবো ভরবেগ তত কমে আসবে। আবার যেদিকে আমি বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনে কি হবে? সেদিকেই যাবে। এটা কি শুধু এমভি না, এটা হবে ডেল এমভি বা ভরবেগের পরিবর্তন। ওকে, তো যাই হোক, এমভি বা টি হতে পারে, যেহেতু ভরবেগের পরিবর্তন হার বলছে, টি দিয়ে ভাগ করতেই পারি। এখান থেকে এম এ চলে আসে, যেহেতু এম ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়ালস টু কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এম এ লিখতেই পারি। তাহলে এফ সমানুপাতিক এম এ। তোমাদেরকে সমানুপাতিকের একটা ছোট ম্যাথ করাই দিই। তো সমানুপাতিক যখন থাকে, এফ সমানুপাতিক এম এ, সমানুপাতিককে সরানোর জন্য এফ ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো কনস্ট্যান্টটা আমরা কি জানি? কনস্ট্যান্টটাকে আমরা কে ধরে নিই, কে ইন্টু এম এ। ঠিক আছে না? এখন যদি কে ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা কোন ইকুয়েশনটা পাই? আমরা ইকুয়েশন পাই এফ ইজ ইকুয়ালস টু এম এ। এইভাবে যে আমরা প্রপোর্শনাল মানে সমানুপাতিকের থেকে আমরা ইকুয়েশন বানাতে পারি, এইটা তোমরা শিখে যাবা সময়ের সাথে, সাথে। কোনো সমস্যা নেই। আমাদের কি বলছিল? আমাদের বলছিল যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে বলের সাথে বলের সাথে কার সম্পর্ক আছে? এই যে ভরবেগের পরিবর্তনের হার বলছে। হার বনি সময় দিয়ে ভাগ করে দেব। বাস। এখান থেকে আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে যাই। F is equals to ma। কি পাই? F is equals to ma। তো সূত্রের প্রতিপাদন আমরা দেখে ফেললাম। তারপরে আমাদের যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ভরবেগের কনসেপ্ট। মানে ভরবেগ কি? নামের মধ্যেই অ্যান্সার আছে।
ভর আর বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। এই ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি ইজ ইকুয়ালস টু এমভি। এমটা কি? এম হচ্ছে ভর আর ভি হচ্ছে আমার বেগ। এই ভরবেগের পরে ছোট্ট একটা কনসেপ্ট আছে যেখানে তোমরা সবাই একটু গুলায় ফেলো যে আরে ২ টা তো সেমই। আরে এটি কি ওইটি কি? বলের ঘাত আর ঘাত বল। ঘাত একটার আগে ঘাত একটার পরে। যেটার পরে ঘাত সেটা খালি ভরবেগের পরিবর্তন। আর যেটার আগেই ঘাত সেটা হচ্ছে বল এবং সময়ের গুণফল। ওকে? বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তন আর ঘাত বল মানে হচ্ছে বল এবং সময়ের গুণফল। তো ভরবেগ পরিবর্তন মানে ধরো আমার কোনো একটা গাড়ি আছে বা কোনো একটা বস্তু আছে ও একবার ১০ কেজি ওজনের আরো ২ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল নরমালি। নরমালি u = 2 মিটার পার সেকেন্ড ছিল। তো কিছু একটা হলো তার সাথে হওয়ার পরে সে কি হলো? সে ১০ কেজি তো ১০ কেজিই আছে। কিন্তু তার ২ মিটার পার সেকেন্ড ৪ মিটার পার সেকেন্ড হয়ে গেল। মানে তার বেগ বৃদ্ধি পাইছে। এই যে বেগ বৃদ্ধি পাওয়ার কারণে তার কি হবে? এই সময় তার ভরবেগ আদি ভরবেগ যেটা ছিল, আদি ভরবেগ যেটা 2 × 10 মানে 20 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি? আদি ভরবেগ। যেটাকে আমরা P1 = m1 E1 লিখতে পারি। আর পরেরটা কি? এটা হচ্ছে শেষ। যে কিছু একটা তার সাথে ঘটছে, ঘটার পরে সে ৪ মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে তার P2 কত হবে? m m * u2 যেখানে মাস কত তার? ১০ কেজি। আর তার বেগ কত হইছে? ৪ মিটার পার সেকেন্ড। তাহলে আসে ৪০ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত তার কত হচ্ছে? তার বলের ঘাত হচ্ছে ৪০ - ২০ সমান 20 20 কেজি মিটার পার সেকেন্ড। এটাই। তারপরে যেটা আসে আচ্ছা ভরবেগের ক্ষেত্রে কি হয় জানো? তোমার m * v - u করবা সবসময়। আগে কে থাকবে? আগে থাকবে আমার শেষ বেগ। তারপরে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করব। তো যদি অ্যান্সার মাইনাসেও আসে তো আমরা কি রাখবো? অ্যান্সারটা মাইনাসেই রাখবো। তোমরা বুঝতে পারছো? ওকে। তারপরে কনসেপ্ট আসে ঘাত বলের কনসেপ্ট। ঘাত বলের কনসেপ্টটা কি? বল এবং সময়ের গুণফল। হ্যাঁ, আমাকে নেটে আজকে ডিস্টার্ব নাকি? তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হলো যেমন নেটে ডিস্টার্ব হইছে। নেট তো এখনো আসেনি। হ্যালো, আসছে মনে হয়। কি? দাঁড়াও তো একটু ইন্টারনেট চেক করে আসি কি হইছে। বেশ সবই ঠিক থাকার কথা। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ?
তো ঘাত বল মানে হচ্ছে বল এবং সময়ের গুণফল। ঘাত বলটা কখন হয়? যখন আমার সময়টা অনেক ক্ষুদ্র হয়, একটা ক্ষুদ্র সময়। মানে ইনস্ট্যান্টলি কাজ করতেছি। এটা হচ্ছে ওই ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স আরকি। যে খুবই অল্প সময়ে ক্রিয়া করছে আর সেখানে আমার বলটা প্রয়োগ হইছে। যেটা আমরা এফটি লিখতে পারি। ঘাত বল মানে এফটি। তো ধরো যে আমি ২০ নিউটন বল প্রয়োগ করছি কতক্ষণ ধরে? 0.1 সেকেন্ড ধরে। তাহলে আমার ঘাত বল কত হবে? আমার ঘাত বল হবে 20 ইনটু 0.1 মানে 2, 2 নিউটন সেকেন্ড হয়ে গেছে। এটাই আমার ঘাত বল। সো আমরা এখন আমাদের কিছু ম্যাথ সলভ করে চলে আসি। একটা কোয়েশ্চেন হচ্ছে ১ নম্বর কোয়েশ্চেন, স্থির অবস্থা থেকে শুরু করে ১০ সেকেন্ডে একটা বস্তুকে ১০০ মিটার অতিক্রম করাতে ২০ নিউটন বল দেওয়া হইছে। বস্তুটার ভর কত হবে? আমাদের কি চাইছে? বস্তুটার ভর m কত বের করতে বলছে। কি ইকুয়েশন দেওয়া আছে? আমার ডিটেইলস দেওয়া আছে যে আমার স্থির অবস্থান থেকে শুরু হইছে। মানে আমার আদিবেগ 0, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওখান দিয়ে কি করছি? ১০ সেকেন্ড বল প্রয়োগ করছি। তাহলে আমি t is equals to 10 সেকেন্ড। সরি, নিউটন লিখতেছি ভুল করে। t is equals to 10 সেকেন্ড। কতদূর নিয়ে গেছে? ১০০ মিটার। আমার s দেওয়া আছে। s is equals to 100 মিটার। আর আমি কত ফোর্স এপ্লাই করছি? আমি ফোর্স এপ্লাই করছি ২০ নিউটন। আমি এখন ফোর্স দেখে আমি বলতে পারি, আমি এখানে F is equals to ma ইকুয়েশনটা এপ্লাই করব। কারণ আমার এখানেই আমার ভরটা বা মাসটা আছে। ঠিক আছে? তো এই ইকুয়েশন যদি আমি এখন ফর্ম করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার ত্বরণ লাগবে। আমার এইটা দরকার। এই আনার জন্য আমি দেখি আমার কাছে u দেওয়া আছে, t দেওয়া আছে, s দেওয়া আছে। তাহলে এমন কোন ইকুয়েশন আছে যেটা দিয়ে আমার ত্বরণটাও আছে, আবার আমি এই ইনফরমেশন গুলা ইউজ করতে পারবো। তো আমি জানি যে এরকম একটা ইকুয়েশন আসছে s is equals to ut প্লাস হাফ ইট স্কয়ার। যেখানে আমার u এর ভ্যালু কত? 0। t যতই হোক 0 এর সাথে যাই গুণ দিই না কেন সে শূন্যই হবে। প্লাস হাফ ইনটু a যেটা আমার বের করতে হবে টাইম t is equals to 10, 10 স্কয়ার। আর s এর ভ্যালু কত জানি আমরা? 100 মিটার বা 100 equals to এত কিছু। তাহলে আমরা কি লিখতে পারি? 100 is equals to হাফ ইনটু 10 এর উপর যদি স্কয়ার করি তাহলে আমার আসবে 100 ইনটু a। আর 2 ভাগ 100 মানে কি? 50, তাই না? বা 100 is equals to 50a। এটাকে আমি উল্টোভাবেও লিখতে পারি, বা 50a is equals to 100, বা a is equals to 50 গুণ অবস্থায় আছে, ডান দিকে দিলে কি হবে? ভাগ হবে। 100 ডিভাইডেড বাই 50, 0 0 কাটে, 5 দুগুণ 10। অতএব a is equals to 2 মিটার। এটা কি মিটার পার সেকেন্ড? অবশ্যই এটা মিটার পার সেকেন্ড। কারণ কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণের একক মিটার পার সেকেন্ড। তোমাদের এককগুলা মুখস্থ করে রাখা উচিত, যাতে তোমরা সহজেই বসিয়ে দিতে পারো। তোমাদের যাতে প্রবলেম না হয়। তো আমরা এখন এর ভ্যালু পাইছি। আমাদের ফোর্স কত দেওয়া আছে? আমাদের ফোর্স দেওয়া আছে ২০ নিউটন। তো আমরা এই a কে এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। আমরা জানি F is equals to ma। আমার ফোর্স দেওয়া আছে আমার ২০ নিউটন। আমার মাস বের করতে হবে, ত্বরণ পাইছি আমি 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখন এই ইকুয়েশনটা সলভ করি, m কে আমি বাম দিকে লিখি। তাহলে 2m লিখতে পারি। যেহেতু m এর সাথে 2 গুণ আছে। 2m is equals to 20। 2 টা যেহেতু গুণ অবস্থায় আছে, ডান দিকে পার করে দিলে কি হবে? ভাগ হবে। বা m is equals to 20 ডিভাইডেড বাই 2। অতএব আমার মাস কত? 10। 10 কি? কেজি। এটাই আমার অ্যান্সার। ওকে, হয়ে গেল। এই ম্যাথটা কমপ্লিট। আজকের ক্লাসটা ছোট হবে। তো 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? 2 নাম্বার কোয়েশ্চেনে বলা আছে ১৮০ কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ১০০০ কেজি ভরের একটি বাস ৬২ মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে, সাথে ব্রেক চেপে দিলেন। আচ্ছা, আমি ৬২ মিটার দূরে একটা পথচারীকে দেখছি, আমি ব্রেক লাগাই দিছি। আমার বাস কত দূরে আছে? ১৮০ কিলোমিটার পার আওয়ার। তো এতে বাসটি পথচারীর ২০০ সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তো গ নম্বরে বলছে বাসটি ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। বল মানে আমার F বের করতে হবে। এটাই F is equals to what? ঠিক আছে, আমরা সলভ করি। F is equals to আমরা জানি ma। আমার মাস তো দেওয়াই আছে ১০০০ কেজি। কত দেওয়া আছে? ১০০০ কেজি। আমার ত্বরণটা লাগবে। আচ্ছা, ত্বরণ বের করব। ত্বরণের জন্য আমার কি আছে?
আমি দেখতেছি আমার একটা বেগ দেওয়া আছে, ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো আমরা একটা শর্টকাট জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করার জন্য। কি করতে হবে? 180কে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো 3.6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 180 ভাগ 3.6 ইজ ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর হিসাব করলাম। আচ্ছা ঠিক আছে, ভি দিছি। তারপরে আর কি আছে? 1000 কেজি। আচ্ছা, মিটার দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। আমার এস কত হবে? 62 মিটার। শুধু 62? না, আমার পথচারী ছিল 62 মিটার দূরে, আর আমি পথচারী থেকে আরো 200 সেন্টিমিটার আগে এসে থেমে গেছি। মানে এই ধরো যে আমার দূরে 62 মিটার দূরে আমার বান্দা দাঁড়ায় আছে বা আমি দাঁড়ায় আছি। তো এই বাসটা কি করছে? বাস একদম আমার 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে। তার মানে সে কত দূরত্ব অতিক্রম করছে? সে এই দূরত্ব অতিক্রম করছে, যেটা 62 থেকে এই দূরত্ব মাইনাস এই দূরত্ব কত? 200 সেন্টিমিটার। তো এটাকে কি আমরা 200 সেন্টিমিটার লিখতে পারি? না, আমাদের মিটারে লিখতে হবে, কারণ 62 মিটার আছে। মিটারে বিয়োগ হবে, মিটার সেন্টিমিটারে তো বিয়োগ হবে না। তো সেন্টিমিটারকে মিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি 1 মিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে মাইনাস 200 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়ালস টু 62 মাইনাস 2, তাই না? শূন্য শূন্য কাটে। ওহো, এটা তো 20, আসলে 20। 1 মিটার সমান 10 সেন্টিমিটার। আস্তাগফিরুল্লাহ। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, হ্যাঁ, আমি কি ভুল করছিলাম তোমরা বলবা না? ওকে, 62 থেকে 2 বাদ দিলে কত হয়? 60 মিটার। ঠিক আছে, আমার ভি আছে, আমার এস আছে, আমার কি টাইম দেওয়া আছে? টাইম তো দেওয়া নাই। তাহলে এটা আমি কিভাবে সলভ করি? ওকে, আমার লাগবে ত্বরণ। আমি কোন ইকুয়েশন ইউজ করতে পারি? আমার এইটা হচ্ছে শুধু ভি না, এটা ছিল আমার আদিবেগ। এটা আমার ইউ। আয় হায়! আমি তো ইউতে চলতেছিলাম। আর একটা সময় পর কি হইছে? আমি তো এখানে থেমে গেছি। তার মানে এখানে আমার শেষ বেগ ভি সমান 0। ওকে, আমি 3 নাম্বারটাও তো পেয়ে গেলাম। তাহলে আমি একটা ইকুয়েশন জানি। ওটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার, মানে প্লাস না মাইনাস তোমরা বলবা, টুয়াইস এস। কি মনে হয় কি হবে এখানে? প্লাস না মাইনাস? এইখানে হবে মাইনাস। কারণ কি? আমার বস্তুটা থেমে যাচ্ছে। মানে তার মন্দন ঘটতেছে। আর মন্দন ঘটা মানে সে মাইনাস হবে। মন্দন ঘটা মানে সে মাইনাস হবে। ভেরি গুড। ওকে। তো এখানে আমরা যদি এখন মাইনাস দিই, আমার ভি এর ভ্যালু কত? শেষ বেগ তো আমার 0। আদি বেগ ছিল আমার এই 50 মিটার পার সেকেন্ড। 50 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু আমার ত্বরণ কত? ত্বরণ আমার বের করতে হবে। আমার দূরত্ব কত ছিল? 60 মিটার। আচ্ছা, এটা আমি সলভ করি। বা 50 এর উপর স্কয়ার করলে কত হয়? 50 গুণ 50 সমান 2500। 2500 সমান সমান কি? মাইনাস 6 দুগুণে 12, 0 মাইনাস 120 এ। ওকে, মাইনাস অ্যান্সার আসবে। মাইনাস অ্যান্সার আসবে। সর্বনাশ। আচ্ছা, সমস্যা নেই। বা এ ইজ ইকুয়ালস টু কি? 2500। আচ্ছা, এখানে তো আমি বাম দিকে নিয়ে গেছি না? বাম দিকে গেলে তো 2500 মাইনাস হবে। 50 স্কয়ারকে বাম দিকে নিয়ে গেলাম। তাহলে ওর সাথে ছিল প্লাস, বাম দিকে হবে মাইনাস, মাইনাস 2500। তো এই মাইনাস কেটে দিই। তাহলে 2500 ভাগ 120 কত হয়? 2500 ভাগ 120। 2500 কে যদি 120 দিয়ে ভাগ করি তাহলে আসে 20.83333 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। ত্বরণ কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমার ব্রেক জনিত বলের মান নির্ণয় করতে বলছে। আমি মাস জানি, আমি এখন ত্বরণও পেয়ে গেছি। তাহলে আমি এফ এর ভ্যালু বসিয়ে দিই। এফ ইজ ইকুয়ালস টু এম এ। এম এর ভ্যালু কত? 1000। আর আমার এর ভ্যালু 20.83333 যাই থাক। তো গুণ করলে আসে ইন্টু 20.83 ইন্টু 1000।
তাহলে আমার অ্যান্সার আসে 20833। ওকে, আমি কি এখানে কোনো ভুল করছি? ভুল করতে পারে, একটা 0 তে ভুল হতে পারে, যে যাই হোক 20833.333 নিউটন। তোমরা হিসাব করে দেখবা যে আমার এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা, বাট মেথডটা এরকমই হবে। যে আমরা কি করছি, আমরা ইউ এস আর ভি দিয়ে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস এ এস বের করছি। এটা ছিল কি আমাদের স্টেপ 1। এখান থেকে আমরা কি পাইছি, এই স্টেপ 1 ফলো করে আমরা এ পাইছি। এটা কি ত্বরণ, আর এই যে ত্বরণটা পাইছি, এই ত্বরণ আমরা কি করছি ডিরেক্ট স্টেপ 3 এফ ইজ ইকুয়ালস টু, বা এটা কি স্টেপ 2 বলবো, না স্টেপ 3 বলি, স্টেপ 3 এফ ইজ ইকুয়ালস টু এম এতে বসাই দিছি। স্টেপ 1 এ কি করছি, ত্বরণ বের করছি। স্টেপ 2 এ ত্বরণের ভ্যালুটা নিলাম, আর স্টেপ 3 এ আমরা ফোর্সের ভ্যালুটা বের করে ফেললাম, এফ ইজ ইকুয়ালস টু এম এ। ওকে, ঠিক আছে, তাহলে এই ম্যাথ হয়ে গেল। পরের ম্যাথ, 8 কেজি এবং 4 কেজি ভরের দুইটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল। তাদের বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড ছিল। তো কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিল। আয় হায়, দুর্ঘটনা তো ঘটে গেছে। আচ্ছা, তারপরে এর কারণে কি হয়েছে, এর কারণে প্রথম বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো প্রথম বস্তুটির বলের ঘাত কত? তো বলের ঘাত মানে আমরা কি জানি, একটা ছিল ঘাত বল আর একটা ছিল বলের ঘাত। বলের ঘাত বলতে মনে রাখাত ভরবেগের পরিবর্তন, আর ঘাত বল বলতে মানে তো চোখ বন্ধ করে ফোর্স ইন্টু টাইম। তো বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। আমরা জানি বলের ঘাত ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগের পরিবর্তন মানে এম ইন্টু শেষ বেগ বিয়োগ আদিবেগ। আমার শেষ বেগটা কি ছিল, তো প্রথম বস্তুর ক্ষেত্রে, যেহেতু কোশ্চেনে বলছে প্রথম বস্তুর ক্ষেত্রে, তো প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ভর কত, প্রথম বস্তুর ভর প্রথমে লেখা আছে, এটা হচ্ছে 8 কেজি, এম ইজ ইকুয়ালস টু 8 কেজি। তো তার আদিবেগ কত ছিল, ও যখন যাচ্ছিল প্রথম, প্রথম যেহেতু প্রথম বেগই হবে, উহাদের বেগ যথাক্রমে লেখা আছে, 8 কেজি প্রথমও আছে, তার মানে আমার প্রথম বস্তুর প্রথমটাই হবে প্রথম আদিবেগ। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। আর ভি কত হবে, বলা আছে যে ফলে প্রথম বস্তুর বেগ কি হয়েছে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে আমার ভি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? তাহলে আমি এখন ইকুয়েশনে যদি বসাই দিই, এম ইন্টু ভি এর ভ্যালু কত 10, ইউ এর ভ্যালু 15 মাইনাস 15, তাহলে 8 ইন্টু মাইনাস 5 ইজ ইকুয়ালস টু মাইনাস 40 কি হবে কেজি মিটার পার সেকেন্ড। এটাই আমার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ক্যাডেট কলেজের কোশ্চেন, বন্দুকের কোশ্চেন। তো 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বালির স্তূপে আঘাত করলো। বালি বুলেটের উপর 5 × 10⁴ নিউটন বল প্রয়োগ করে। তো আমাকে বলছে যে বুলেটটা বালির স্তূপের ভিতর সহজে 15 সেন্টিমিটার ঢুকতে পারবে কিনা। মানে আমার বের করতে হবে যে আমার বুলেটটা বস্তার ভিতরে যখন যাবে বা বালির স্তূপে যখন যাবে, সে কত ভিতরে যাবে। ঠিক আছে, আমরা বের করি, মানে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে, আমাদের একটা ফোর্স দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, আমাদের মাস দেওয়া আছে 3 কেজি। আমাদের ও না, বন্দুক না তো, আমরা তো গুলি নিয়ে কাজ করতেছি। ছোট গুলি, ছোট গুলি কত, ছোট গুলি তো আমার 50 গ্রাম। এটাকে আমার কি করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 50কে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসবে আমার 50, না 5 × 10⁻² করতে পারি, বা 5 ভাগ 100 কত হয় 0.005 কেজি। ওকে, এটা আমার মাস। তারপরে বলছে আমার আদিবেগ 500 মিটার পার সেকেন্ডে ছিল। আমার ইউ ইজ ইকুয়ালস টু 500 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে বস্তুটা তো আমার বালির ভিতরে যাওয়ার পর একসময় থেমে যাবে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু 0 আমি বলতেই পারি। আর বালি বুলেটের উপর কত বল প্রয়োগ করছে, এফ ইজ ইকুয়ালস টু 5 × 10⁴ নিউটন বল প্রয়োগ করছে। আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে এস কত, মানে কত দূর পর্যন্ত আমার বুলেটটা গেছে।
ঠিক আছে, আমি জানি এফ ইজ ইকুয়ালস টু এম এ। এই ইকুয়েশনটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি ত্বরণের মান পেয়ে যাব। এফ এর ভ্যালু কত? 5 ইন্টু 10⁴। এম এর মান কত? 0.005 ইন্টু এ। তাহলে আমার এর ভ্যালু কত হবে? অতএব এ ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেটরে যদি মান বসাই, ওকে, ক্যালকুলেটরে যদি মান বসাই তাহলে আমার অ্যান্সার আসবে, এর ভ্যালু হবে 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমি আমার ত্বরণ পেয়ে গেছি। আমার কাছে কি আছে? আদি বেগ আছে, শেষ বেগ আছে। আমার সরণ লাগবে। আমি আরেকটা ইকুয়েশন জানি যেখানে আমার আদি বেগ আছে, শেষ বেগ আছে, আবার ত্বরণও আছে। সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স। কারণ কি? আমার বেগটা হ্রাস পাচ্ছে, ওই জন্য আমি মাইনাস নিচ্ছি। বা ভি এর ভ্যালু 0 ইজ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু কত? 500 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু কত? 10⁶ ইন্টু এস। তাহলে এই যে -2 ইন্টু 10⁶, এটাকে বাম পাশে লিখি। 2 ইন্টু 10⁶ ইন্টু এস ইজ ইকুয়ালস টু 500 হোল স্কোয়ার। অতএব এস ইজ ইকুয়ালস টু কত? 500 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁶। সরি, আমার একটু কাশি ধরে গেছে। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের এস আসবে 12.5 সেন্টিমিটার। অ্যান্সার আসবে মিটারে, যেটা হবে 0.125 মিটার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে আসে কত? 12.5 সেন্টিমিটার। ও সর্বোচ্চ 12.5 সেন্টিমিটার যাবে। আর বলছে কি 15 সেন্টিমিটার কি যেতে পারবে? আমরা দেখি না, সে যেতে পারবে না। তাহলে কি ঢুকতে পারবে না। অ্যান্সার এটি। আমরা আমাদের সবগুলো সৃজনশীল সলভ করছি। এখন আমরা সলভ করব আমাদের এমসিকিউগুলা। প্রশ্ন বলছে যে নিচের কোনটির গতি ঘর্ষণ বা জড়তা বেশি হবে? সেটারই হবে যেটার ভর বেশি। কার ভর বেশি? ট্রাক, মোটরসাইকেল, বাইসাইকেল না প্রাইভেট কার? অবশ্যই ট্রাকের। তাহলে একের এ হবে সঠিক উত্তর। তারপরে বলছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাই? মনে আছে যখন আমরা বলছিলাম যে নিউটনের প্রথম সূত্র পড়ছি, তখন আমরা দুইটা বিষয়ের ধারণা পাইছিলাম। কিসের কিসের? যে কোনো একটা বস্তুর উপর যদি যতক্ষণ বল প্রয়োগ করব না, একটা বস্তু স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তো কি জানছি আমরা? এখান থেকে আমরা জানছি বল, আর স্থির বস্তুর স্থির থাকা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা হচ্ছে জড়তা। তাহলে এর অ্যান্সার হবে বল এবং জড়তা, 2 এর এ। তারপরে প্রশ্ন, বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? এটা কি মহাকর্ষ বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল, নাকি ইলেকট্রোউইক বল, নাকি নিউক্লিয় বল? কি মনে হয় কোনটা হবে? যেহেতু কারেন্টের কথা বলা হয়েছে, এখানে কোনটা হবে? দেখি তোমাদের মধ্যে কেউ অ্যান্সার করতে পারো কিনা। বুকের ব্যথা কোথায় রাখি, কেউ অ্যান্সার দেয় না। কি মনে হয় কোনটা অ্যান্সার, যেহেতু কারেন্টের বিষয় আছে? আরে, বাবারা, কোনটা অ্যান্সার হতে পারে? আজকে আমার নেট মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। দেখি তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিব। তো তো যেহেতু এখানে কারেন্টের কথা বলা হয়েছে, বিদ্যুতের খুঁটি আর ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটা? কারেন্টের কথা বলা আছে মানে বিদ্যুৎ চুম্বকীয় বল। বাস। ইলেকট্রোউইক কি? ইলেকট্রোউইক হচ্ছে মনে করো যে পার্টিকেল ফিজিক্স আছে না, পার্টিকেল ফিজিক্সের একটা অংশ হচ্ছে পার্টিকেল ফিজিক্সের অংশ। এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের নিউক্লিয় বল তো আমরা জানি, আর মহাকর্ষ বল তো পৃথিবী। নিউক্লিয় বল কি? ওই সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয়াসের মধ্যেই কাজ করবে। আর বিদ্যুৎ আর চুম্বকীয় বল কি কোথায় কাজ করবে? ও কারেন্ট বা চুম্বক সম্পর্ক সংক্রান্ত কিছু হলেই কাজ করবে। তো যেহেতু আমাদের বৈদ্যুতিক খুঁটি আর ট্রান্সফরমার নিয়ে কথা বলা হয়েছে,
নামেই বিদ্যুৎ আছে, তাহলে এই বিদ্যুৎ চুম্বকীয় বলই হবে, এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো চান্সই নেই। তারপর গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্ররা ঘুরপাক খায়, কোন বলের জন্য ঘুরপাক খায়? দেখি সবল নিউক্লিয় বল। আরে না, সবল নিউক্লিয় বলের কারণে কি হয়? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। দুর্বল নিউক্লিয় বল, আরে এর জন্য কি হয়? দুর্বল নিউক্লিয় বল তো আমার বিটা ক্ষয় করে, এটা তো হবে না। তড়িৎ চুম্বক বল, আরে একটু আগে দেখলাম ও বিদ্যুতের ক্ষতি। আর ডি নাম্বার কি? চোখ বন্ধ করে মহাকর্ষ বলই হবে, কারণ প্রথম দিকটা তো ভুল। তার মানে মহাকর্ষ বলের কারণেই গ্যালাক্সির ভিতরে যত নক্ষত্র ঘুরপাক আছে, মানে যত নক্ষত্র আছে তারা ঘুরপাক খায়। কারণ প্রত্যেকটা বস্তুরই হচ্ছে ভর আছে, আর যারই ভর আছে তারই মহাকর্ষ বল আছে। এইটাই। নেক্সট কোয়েশ্চেন, 10 কেজি একটি স্থির বস্তুর উপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করতেছে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তন আমার করতে হবে, ঠিক আছে না? তো আমি দেখি যে 10 কেজির বস্তু আছে, আমার তার এম দেওয়া আছে কত? 10 কেজি। কত ফোর্স দিছি? 1500 নিউটন ফোর্স দিছি। সুন্দর কথা। আমার কত সময় লাগছে? 0.15 সেকেন্ড ধরে আমি কাজ করছি। তো আমরা জানি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে এ কত? এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম। এফ ফোর্সের ভ্যালু দেওয়া আছে 1500 নিউটন, আর আমার বস্তুর ভর 10। তাহলে আমার ত্বরণ কত? 150 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমার কি লাগবে? আমার বস্তুর ভরবেগের পরিবর্তন চাইছে, মানে আমার বেগটা লাগবে। আমার ভর তো আছে, বেগ লাগবে। বেগ কিভাবে আনবো? বেগ ধরি স্থির বস্তু দেওয়া আছে, মানে তার ইউটা আমার দেওয়া আছে, ইউ ইজ ইকুয়ালস টু 0। যেখানে আমি সময় ত্বরণ জানি, আমার আদিবেগ জানি, আমার সময় জানি, আমার শেষ বেগ লাগবে। এমন কোন ইকুয়েশন আছে? এমন ইকুয়েশন আমাদের উদ্ধার করতে আসে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। প্লাস কেন? কারণ আমার স্থির বেগ থেকে আমি একটা বেগ প্রাপ্ত হয়েছে, একটা বেগ পাইছি। যেহেতু বাড়ছে সেহেতু প্লাস। বা v ইজ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু 0, এর ভ্যালু 150, সময় কত লাগছে? 0.15 সেকেন্ড। যদি গুণ করি তাহলে আসার কথা 22.5 মিটার/সেকেন্ড। ভরবেগের পরিবর্তন চাইছে। ভরবেগের পরিবর্তন শুনলে আমরা কোন ইকুয়েশনের কথা মনে পড়বো? তখন আমরা মনে পড়বো এম ইন্টু ভি মাইনাস ভি ইকুয়েশন। যেখানে মাস আমার কত? 10 কেজি। ভেলোসিটি আমার পাইলাম 22.5, আর আমার আদিবেগ ছিল 0। তাহলে কত হলো? 225 কেজি/মিটার/সেকেন্ড। 5-এর বি। যেহেতু এটা ক্ষুদ্র একটা সময় নিয়ে বলছে না, ক্ষুদ্র একটা 0.15 বলছে, তাহলে আমরা যদি এখানে এফ টি অ্যাপ্লাই করি, আমার এফ এর ভ্যালু যেখানে 1500 নিউটন দেওয়া আছে, আর টি এর ভ্যালু দেওয়া আছে 0.15 সেকেন্ড, তাহলে কিন্তু আমার ঘুরে ফিরে অ্যান্সারটা 225 কেজি/মিটার/সেকেন্ডে আসবে। মানে দেখো, বলের ঘাত আর ঘাত বল কিন্তু সমান হয়ে গেল। কাইন্ড অফ কনফিউজিং, বাট আমি প্রেফার করব যে আমরা যে সলভ করে আনলাম না, এই সলভ করে আনাটাই বেশি সেফ। সলভ করে আনাটাই বেশি সেফ। আর যদি দেখো যে হাতে সময় নাই, তখন তোমরা এই শর্টকাটটা দিয়ে মিললেও মিলতে পারে। নাই মামার চেয়ে তো কানা মামাই ভালো, তাই না? তারপরে কোয়েশ্চেন, যে কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? তো এইটা মনে করো যে আমাদের বিজ্ঞানীরা হাজার বছর ধরে গবেষণা করে বলছে যে আমাদের সব থেকে চমকপ্রদ বল হচ্ছে ওয়ান এন্ড অনলি মহাকর্ষ বল। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে বলছে যে বিকর্ষণধর্মী বল হচ্ছে কোনটা? মহাকর্ষীয় বল, চুম্বক বল, তড়িৎ বল? হ্যাঁ হ্যাঁ, কোনটা? আমি জানি মহাকর্ষীয় বলের কাজ কি। ওর কাজই হচ্ছে সে যাকে পাবে তাকে ছুঁই বলে আকর্ষণ করতেই থাকবে, ও আকর্ষণ করতেই থাকে। তার মানে ওর মধ্যে কোনো বিকর্ষণ বলতে কিছু নাই। ও কি করে? জাস্ট আকর্ষণ। তার মানে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সে খুবই ভালো একটা মানুষ। ও যে ওর আশেপাশে যায় সে তাকে আপন করে ফেলে। ওর মধ্যে জাস্ট আকর্ষণ বল থাকে। মানে মহাকর্ষীয় বল জাস্ট আকর্ষণ করবে। আর এখানে আমি অপশানে দেখতেছি তোমরা এমসিকিউ তাড়াতাড়ি অ্যান্সার করার শর্টকাট ট্রিক্স দেখাই দিই। যে আচ্ছা, আমি অপশান ক্যানসেল আউট করছি। একটা অপশান ক্যানসেল, বাকি আছে 2 আর 3। দেখি এখানেও 1 আছে, এখানেও 1 আছে। মানে এদের একটাও হবে না। দেখি 2 আর 3, মানে এটাই হবে। 1, 2, 3 তো হবে না, কারণ আমার একটা তো ভুলই। 2 আর 3 শর্টকাট।
কি আছে অপশনে? চৌম্বক বল, তড়িৎ বল। আমরা জানি যে এরা আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। ২ টা চুম্বকের নর্থ পোল, সাউথ পোল একজন আরেকজনকে আকর্ষণ করে। নর্থ পোলকে দেখতে পারে না, সাউথ পোলকে দেখতে পারে না। পজিটিভকে দেখতে পারে না, নেগেটিভকে দেখতে পারে না। কিন্তু পজিটিভ আর নেগেটিভের মধ্যে খুব জমে। তো এইটাই। তো এই বিকর্ষণধর্মী বল এই চৌম্বক বলের মধ্যেও আছে, তড়িৎ বলের মধ্যেও আছে। এটা আমাদের লাস্ট এমসিকিউ আজকের। 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসলো। তো বলটার ভরবেগের পরিবর্তন কত? অনেকে বলে আচ্ছা যেই বেগে গেছি সেই বেগেই চলে আসছি, এটা তো খুবই ভালো কথা। তার মানে আমার ভরবেগের পরিবর্তন জিরো। সাহসী বান্দা যায় 0 কেজি মিটার পার সেকেন্ড দাগায় দিয়ে আসে বলে হ্যাঁ আমি তো এমসিকিউ সব পারছি, আমি তো এমসিকিউ এর বস, আমার তো কেউ আটকাইতে পারেনি। তাহলে হলো, তাহলে তুমি পাবা 2টা বড় বড় জিরো, তোমার অ্যান্সারও জিরো, তুমিও জিরো। তা এখান থেকে বাঁচার উপায় কি? তো আমরা কল্পনা করি যে একটা বল আছে, বলটাকে আমি দেওয়ালের দিকে ফিকে মারলাম, তখন কি আমার একটা আদিবেগ ইউ ছিল, তাই না? ওই বলটা ধাক্কা খেয়ে আবার পিছন দিকে চলে আসলো। ওকে, ভেরি গুড। তো তোমার কি মনে আসছে বেগ কি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগের যদি দিকেরই পরিবর্তন হয়ে যায় তাইলেই কিন্তু আমার বেগটা পরিবর্তন হয়ে যায়, তখন আমার ভরবেগের পরিবর্তনটা আসে। তো ও যখন ডান থেকে গেছে আমরা সেটাকে প্লাস ধরছি, ও একই বেগে আসুক মানে মানটা একই হোক কিন্তু তার দিকটা কি হয়ে গেছে, কারণ বিপরীত দিকে আসতেছে, মানে এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, মানে এটা কি মাইনাস ইউ হয়ে গেল। তাহলে কি আমার ভরবেগের একটা পরিবর্তন থাকবে? অবশ্যই থাকবে। ভরবেগের পরিবর্তন বলতেই মানে যখনই তোমার মাথায় আসে ভরবেগের পরিবর্তন, একটা ইকুয়েশনই তোমার মাথায় আসা উচিত, সেটা হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। ভিটা কি? শেষ বেগ। আর ইউটা কি? আদি বেগ। ঠিক আছে না? তো ধরি আমার মাস কত বলছে? মাস বলছে ৫০ গ্রাম। ৫০ গ্রামকে আমি কেজিতে কনভার্ট করতে কতক্ষণ? ১০০০ দিয়ে ভাগ করব। এই ০, ০ কাটে ৫ 1/20 ইন্টু কত? ভি এর ভ্যালু কি হয়ে গেল? শেষ বেগ কি? মাইনাস ইউ। মাইনাস ইউ, মাইনাস ইউ। 1/20 ইন্টু আমার ইউ কত বলছে? ২০ মিটার পার সেকেন্ড, মনে আছে? তাহলে -2 ইন্টু 20। এই 20 কাটলাম। আমার অ্যান্সার কত আসে? -2। -2 হোক বা +2 হোক। ওরা কি করছে? 2 কিভাবে আসবে? 2 তখন আসবে যদি আমি উপরের অংশটাকে মাইনাস ধরি, তাহলে নিচের অংশটা তো প্লাস হয়ে যাবে। আমি যদি এখন ইকুয়েশনে বসাই দিই এখানে, তাহলে m ইন্টু ইউ মাইনাস মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু m ইন্টু ইউ প্লাস ইউ আসবে। মানে দিক ধরলেই হলো। আমার মানটা কি? ২ আসছে। ধরে নিই 2 কেজি মিটার পার সেকেন্ড আমার সঠিক উত্তর। যেহেতু আমার একটা দাগাতেই হবে, আমি 2 দাগাবো। 2 কি হবে? 2 কেজি মিটার পার সেকেন্ড। তো আজকের ক্লাস এতটুকুই। আজকে আর অন্য কোনো টপিক আলোচনা হবে না। আমরা নেক্সট ক্লাসে বাকি অধ্যায়ের অংশগুলো করব, যেখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা আর ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। অনেকগুলো ম্যাথ করা হবে নেক্সট ক্লাসে। তো মেন্টালি একটু প্রিপেয়ার্ড হয়ে থাকো যে অনেক বেসিক কনসেপ্ট আর বেশ কিছু কমপ্লিকেটেড কনসেপ্টও কালকে আলোচনা করা হবে বা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো তোমাদের কি মনে হয় তোমাদের ক্লাস যে 4টা ক্লাস নিলাম এখন পর্যন্ত, তোমাদের কাছে কেমন লাগছে ক্লাস? যদি তোমরা একটু মতামত দিতা যে এটা আরো এইভাবে ইমপ্রুভ করা যায়, তাহলে আমি সেভাবে ইমপ্রুভ করব। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ছোট ছোট হাবিবিরা, তোমরা কি আছো? জানি লম্বা ক্লাসে লাইভ ক্লাসে বোরিং লাগে, বোরিং লাগার মতোই ক্লাস। আচ্ছা, আর আমি দেখতেও পাচ্ছি না যে কয়জন আমার লাইভে জয়েন করছে। সাইড লাইভ একজনই দেখতে পাচ্ছি। ওহো, ওকে আমার নোনা ব্যথা, সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে। তোমরা যখন কেউ ক্লাস দেখবা, দেখায় লাস্ট পর্যন্ত আসলে যদি মনে হয় যে ক্লাস ভালো নিচ্ছি, কমেন্ট একটা করে দিও যে হ্যাঁ ক্লাস ভালো হইছে বা এইভাবে করলে ইমপ্রুভ হইতো। আমরা এখানে বিদায় নিই নি নাকি? দেখি আরো ২ মিনিট অপেক্ষা করি। ২ মিনিট অপেক্ষা করতে তো আমার তো সময়ের অভাব নাই। দেখি কেউ কিছু বলে কিনা। একদিন আড্ডা দিব। আর ভাবতেছি যে তোমাদের জন্য একটা বেসিক ফ্রাইডে সিরিজ আনবো। মানে পেজেই দিব আরকি। বেসিক ফ্রাইডে সিরিজ। এখানে কি করব? ম্যাথ আর ফিজিক্সের যত বেসিক কনসেপ্ট আছে না? শুক্রবার করে দেখাবো যে আচ্ছা এইটা সংখ্যা রেখা বা যোগ-বিয়োগ এইভাবে হয়, ইকুয়েশন এইভাবে সলভ হয়। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি কিভাবে কাজ করে। এরকম বেসিক কনসেপ্ট আমি দেখাবো। তো এই শুক্রবারে আমি ১ম একটা ভিডিও লঞ্চ করব। এইটাই আরকি। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।